এনজিও কখনোই জিওর প্রতিদ্বন্দ্বী হতে পারে না। কাজে এনজিও কীভাবে চলবে না চলবে এটার দায়ও কিন্তু সরকারকেই নিতে হয়। আমি কয়টা বাচ্চা নিব না কখন নিব এই কথাগুলো হাজব্যান্ড বলেন বা পরিবার বলেন তখনই শোনে যখন সে একটা আর্নার হয়। একজন ইন্ডাস্ট্রি দিল, মানে বাবায় দিল, এবং তার সন্তান যদি সেইভাবে কোয়ালিফাইড হয়ে হাল ধরে, হু উড বি অবজেক্টিং ইট। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই বলে এনজিও সরকার। মূল ব্যাপারটা কিন্তু ভিন্ন। বাংলাদেশকে বলা হয় ল্যান্ড অফ এনজিও। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হিসাব মতে দেশে এনজিও রয়েছে প্রায় ৪৫,০০০, আর এনজিও বিষয়ক ব্যুরোর সর্বশেষ তথ্যে ২৫০০-এরও বেশি রেজিস্টার্ড এনজিওর কথা উল্লেখ রয়েছে। বেসরকারি এসব উন্নয়ন সংস্থা এখন বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। তবে সামাজিক উদ্যোগের বাইরে অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে এনজিওগুলো মাইক্রোক্রেডিট বা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে থাকে। অন্য খাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার, পরিবার পরিকল্পনা, পরিবেশ এবং নারী ও শিশু কল্যাণ সহ অন্যান্য। সাম্প্রতিক বছরগুলোয় এনজিওগুলোর ফোকাস পরিবর্তন হয়ে জাতি উন্নয়নের দিকে মোড় নিয়েছে, যার ফলে তাদের এখন উন্নয়নের অংশীদার হিসাবেও তুলে ধরা হয়। দর্শক, বণিক বার্তার অন্তর্দৃষ্টিতে স্বাগতম। আজকের পর্বে আমরা কথা বলবো বাংলাদেশের এনজিও খাতের বিবর্তন, অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার বা পিএসটিসির নির্বাহী পরিচালক ডক্টর নূর মোহাম্মদ। অন্তর্দৃষ্টিতে আপনাকে স্বাগত। আমরা জানি যে 71-এর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে ত্রাণ এইসব কার্যক্রমের মাধ্যমে এই এনজিও অলাভজনক প্রতিষ্ঠানের একটা ব্যাপ্তির শুরু। তো তার প্রেক্ষাপটে তো তারপরে নানান পরিবর্তন হয়েছে, সময়ের কালে কালে নানান বিবর্তন হয়েছে, কর্মপরিধি বেড়েছে। তো আমরা একটু সার্বিকভাবে ছোট্ট করে যদি একটু এনজিও খাতটা সম্পর্কে আপনি একটু শুরুতেই ধারণা দেন। খাতটা তো আসলে আমরা মনে হয় যদি সত্যিকার অর্থে বলি, খাত সম্পর্কে ধারণা বা এ ধরনের কোনো রিভিউ বা স্টাডি এ পর্যন্ত হয় নাই। তবে এনজিও যেমন ইংরেজিতে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের শব্দ থেকে তো এসছে এনজিও, তার মানে কখনো কখনো আমরা বলি অসরকারি সংগঠন, কিন্তু বেসরকারি সংগঠন হিসেবে বেশি পরিচিত। বাংলাদেশের অভ্যুদয়ের পর এনজিওর উত্থানটা এরকম হয়েছে যে আসলে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য সরকারের একার পক্ষে সম্ভব ছিল না। তখন বিভিন্ন সংগঠন বা বিভিন্ন, আমি বলবো যে যারা সেই সময় নেতৃস্থানীয় ছিলেন এবং যারা সমাজ কল্যাণ নিয়ে চিন্তা ভাবনা করতেন বা রাষ্ট্রের কল্যাণ নিয়ে চিন্তা ভাবনা করতেন, তারা আচ্ছা ঠিক আছে, সরকারি পরিধির বাইরে থেকে সরকারকে সাপোর্ট করার জন্য এবং একটা পার্টিকুলার উদ্দেশ্য নিয়ে একটা সংগঠন দাঁড় করাতে চেষ্টা করেছে। ডেফিনেটলি যদি বলি যে যুদ্ধোত্তর বাংলাদেশে ব্র্যাক প্রথমে এগিয়ে আসে, তখন আবেদ সাহেব আসলেন। কিন্তু ঠিক যুদ্ধর আগেও, মানে বাংলাদেশের অভ্যুদয়ের আগেও কিন্তু বেসরকারি সংগঠনের কী বলবো কর্মকাণ্ড ছিল। যদি বলি আমরা যে সেক্টরে কাজ করি, বিশেষ করে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বা পরিবার পরিকল্পনা যেটাকে বলা হয়, এপিবি নামে যে সংগঠনটা ছিল, ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সেটা কিন্তু ভলেন্টিয়ারদের দিয়েই শুরু হয়েছে, এবং সেটা অসরকারি বলেন বা বেসরকারি বলেন, সেটা বেসরকারি সংস্থাই ছিল। কিন্তু স্বাধীনতা পরবর্তীতে মনে হলো যে এখানে আসলে সরকারের একার পক্ষে সম্ভব না, কাজে আরও কিছু উদ্যোগ চলে আসে এবং আস্তে আস্তে এনজিও সেক্টরটাও ডেভেলপ করে না, মানে আমি বলবো যে যেটা বলেন যে পরিসর তাদের বাড়তে শুরু করে। এটাই যদি মানে মানে গোড়ার কথা যদি বলেন এইটুকুনি। তারপরে বিভিন্ন কর্মকাণ্ড ভিত্তিতে তখন এনজিও কিন্তু শুরু হয় আবার নতুন করে। কেউ হয়তো স্বাস্থ্য নিয়ে কাজ করেছে, কেউ সমাজ কল্যাণ নিয়ে কাজ করেছে। আরেকটা ইয়ে হয়েছে যে ঋণ কর্মসূচির ব্যাপার, ক্ষুদ্র ঋণ কর্মসূচি। তো এই মাইক্রো ক্রেডিট নিয়েও অনেক এনজিও গড়ে উঠেছে। হ্যাঁ, সো বাংলাদেশে কিন্তু এখন অনেক অনেক সংগঠন আছে। আমরা শুনছিলাম এনজিও খাতের কথা এবং এনজিও খাতের বিবর্তনও সামান্য বললেন। আমি এই পর্যায়ে একটু জানতে চাইব যে এই যে এনজিওর ব্যাপ্তি, এই ব্যাপ্তির মাঝে আপনারা আপনাদের পিএসটিসি, পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার, আমি যদি ভুল না জানি এটা শুরুতে নাম একটা প্রজেক্ট আকারে ছিল, ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার।
তো সেই যে আপনাদের গোড়াপত্তনটা কিভাবে হলো এবং তারপরে আপনারা এখন কোন কোন জায়গা নিয়ে কাজ করছেন সেই জায়গাগুলো একটু। ধন্যবাদ, আপনি সঠিকভাবেই বলেছেন। মানে পিএসটিসির পূর্ব নাম ছিল ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার। জি। তো নাম দিয়ে বুঝতে পারছেন যে ফোকাসটা ছিল ফ্যামিলি প্ল্যানিং। জি। তৎকালীন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যিনি সচিব ছিলেন ডক্টর সত্তার, তখন দেখলো যে এই যে ফ্যামিলি প্ল্যানিং আমাদের তখন নাম্বার ওয়ান প্রবলেম ছিল কিন্তু পপুলেশন ইস্যু। জি। স্পেশালি তখন বলা হতো যে জন্ম নিয়ন্ত্রণটা না করতে পারলে এই দেশের মানুষ এত বেশি হয়ে যাবে যে বলার মতো নয়। বাংলাদেশের একার পক্ষে, এই সরকারের একার পক্ষে এই কাজটা, এই বিশাল যজ্ঞটা করা সম্ভব ছিল না। তখন ওনারই এক বন্ধু কমান্ডার আব্দুর রউফ, জি, তাকে, যিনি প্রতিষ্ঠাতা আপনাদের পিএসটিসি পরিবার, তাকে ডেকে বললেন যে ঠিক এইটা নয়, মানে আমরা যেটা করতে চাচ্ছি, মানে তখন সরকার বলছে যে সরকার এবং এই বেসরকারি সংগঠন লোকাল লেভেল, তো এদের একটা কোঅর্ডিনেটিং বডি দরকার। মানে সব ধরনের সংগঠনের তো সরকারের কাছে রিচ করা সম্ভব ছিল না। সো এটা ছিল প্রস্তাব। সো দি দেন এফপিএসটিসি হ্যাজ স্টার্টেড অ্যাজ এ প্রজেক্ট অফ বাংলাদেশ গভর্নমেন্ট। ওকে, আচ্ছা। হ্যাঁ, ওই উদ্যোগটা সরকারেরই ছিল। উদ্যোগটা ছিল সরকারের, কিন্তু নেতৃত্বটা ছিল বেসরকারি কমান্ডার খাতের। কারণ উনাকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি এই দেশের আনাচে কানাচে কিছু সংগঠন, কিছু মানুষ খুঁজে বের করো যারা নাকি একজোট হয়ে, যারা নাকি স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে এগিয়ে আসবে এবং তাদেরকে গড়ে একটা সংগঠন তৈরি করো। সো টিল নাও আমাদের সারা বাংলাদেশে, মানে তৎকালীন পিএসটিসি 82টা এনজিও লোকাল লেভেল, শুরুর সালটা তো 1978 সাল। সো এইভাবে মানে উনি করতেন কি, প্রত্যেক ডিস্ট্রিক্টে গ্রামে গ্রামে গিয়ে মানে মানুষ খুঁজে বেরিয়েছে যে কে এই কাজটা করতে পারবে। এখন যেন মানে অনেকেই এনজিও করে ফেলে, তখন তো এনজিও করার সেই ধারণাটাই ছিল না ওইভাবে। তো উনি করেছেন কি, যে উনি মানুষ খুঁজে বের করছে যে কারা এই ধরনের কাজ করার জন্য উদ্যোগী বা উদ্যমী আছে। অধিকাংশ ছিল কিন্তু তখন মুক্তিযোদ্ধা, মানে যারা দেশ গঠন করার কাজে ওই ইয়েটা ছিল। এবং যে কোনো কর্মকাণ্ডের জন্য তো একটা অর্থ একটা ফ্যাক্টর। তো এই কাজটা করার জন্য তখন বিভিন্ন ডোনার এগিয়ে আসে, ফোর্ড ফাউন্ডেশন শুরু করে ইউএসআইডি পর্যন্ত। তারা ফান্ডিং করবে সরকারের মাধ্যমে, কিন্তু সরকারকে সরাসরি তারা টাকা দেয়নি। সো এফপিএসটিসি বিকেম অ্যান ইন্টারমিডিয়ারি এজেন্সি। সো মানে ইউএসআইডি বা ফোর্ড ফাউন্ডেশন এরকম ডোনাররা দিদেন এফপিএসটিসি বা পিএসটিসিকে টাকা দিত। আমরা তখন করতাম কি, ফান্ড চ্যানেলাইজ করে দিতাম, মানে এটা ইটস এ কন্ডুইট অফ ফান্ড বলতে পারেন। সো ওই লোকাল লেভেল এনজিওদেরকে আমরা অর্থটা সরবরাহ করতাম। তো আমরা যেটা করতাম সেটা হলো যে এটার একটা সিস্টেম গড়ে তোলার চেষ্টা করছি। সো মানে ওই সংগঠন হতে হবে, সংগঠনের রেগুলার ইলেকশন হতে হবে, গভর্নিং বডি থাকতে হবে, তারপরে এর আন্ডারে যে প্রজেক্টটা হবে সে প্রজেক্টের একজন কোঅর্ডিনেটর থাকতে হবে। এই যে প্রজেক্ট কোঅর্ডিনেটর থেকে যে সমস্ত স্টাফ মেম্বার তখন দরকার হয়েছে, এটা সাপোর্ট দিত ওই ডোনার থেকে। সো এভাবে সারা বাংলাদেশে ছোট 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 ছোট, আমি বললাম যে আমরা 82টা এনজিও কিন্তু তৈরি করেছি। হ্যাঁ, এখন তো সালে শুরু হয়ে এখন পর্যন্ত 78 সালে শুরু হয়ে এখন পর্যন্ত বলবো না, 95 পর্যন্ত, কারণ 95 তো আমরাই বেসরকারি সংগঠন হয়ে গেলাম। 95 পর্যন্ত এই কাজগুলো করছে। এখন যারা অনেক বড় বড় অর্গানাইজেশন, দু একটা নাম বললে হয়তো বুঝতে পারবেন, তারা তখন এই পিএসটিসির আমব্রেলাতে ছিল লোকাল লেভেল এনজিও হিসেবে। সো আবার বলি, ফোকাসটা ছিল ফ্যামিলি প্ল্যানিং। এবং ফ্যামিলি প্ল্যানিংয়ের এই সারা বাংলাদেশে সরকারের তখন এত কর্মী বাহিনী ছিল না। তখন আমাদের কাজই ওই সময় বলাই হয়েছে যে সাপ্লিমেন্টারি অ্যান্ড কমপ্লিমেন্টারি রোল, মানে এটা সরকারকে সহযোগিতা করার জন্য। আবার বলছি, সরকারের একার পক্ষে কোনো সব কাজ করা সম্ভব না। একটা জিনিস একটু উল্লেখ করবেন এখানে, আপনারা যে ওই ফ্যামিলি প্ল্যানিং থেকে যে পিএসটিসি হলেন, সেই ট্রানজিশনটা ব্যাক ইন 1995-এ। তখন সরকার দেখলো যে এই মানে এটা কিন্তু একদম ফুললি ইন্ডিপেন্ডেন্ট একটা মানে প্রজেক্ট হলেও মানে সরকারের ছায়ার বাইরেই ছিল। ছায়া মানে একটা তো ছায়া থাকেই,
কিন্তু ওই ম্যানেজমেন্টে তাদের কোনো ওইরকম হস্তক্ষেপ ছিল না। তবে একটা বডি ছিল যেটা হেড করতো একজন ডেপুটি সেক্রেটারি। ডেপুটি সেক্রেটারি ইজ নট দ্যাট সিনিয়র পজিশন, তাই না? ওই কাজেই ওই যখন কোনো পলিসি ইস্যু হতো তখন ওই মিটিংগুলো কল করা হতো। বাট the management of FPSTC used to look after all the NGO activities all over Bangladesh. তখন সরকার দেখলো যে we have proved our strength as the management agency. আর তাছাড়া মানে এক পর্যায়ে বললো যে এখন আমরা কিন্তু সরাসরি সেবা তখন দিতাম না, আমরা এই সমস্ত সংগঠনের মাধ্যমে সেবাগুলো দিতাম। তখন বলছে যে তুমিও তাহলে এই সেবা দেওয়া শুরু করো, মানে প্রাতিষ্ঠানিক একটা কাঠামো। অ্যান্ড দে আস্কড আস, মানে গভর্নমেন্ট হ্যাজ আস্কড আস যে ইউ বিকাম অ্যান ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। যখন ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন হতে হয় তখন বলা হয় যে আমাদের ল অফ দ্য ল্যান্ড হলো, প্রথম হলো যে সোশ্যাল ওয়ার্ক করবো, যেহেতু সোশ্যাল ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসেস রেজিস্ট্রেশন, উই গট ইট। এবং বিদেশ থেকে আমরা যদি অর্থ নিতে হয় এটা এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর রেজিস্ট্রেশন নিতে হবে। তো উই হ্যাভ বোথ অফ দি রেজিস্ট্রেশনস, মানে এই রিকগনিশনটা বা এই যে মানে বৈধভাবে যে টাকা পয়সা নিয়ে আসার যে ব্যাপারগুলো, সো ল অফ দ্য ল্যান্ড আমরা কিন্তু মেনটেন করি, হুইচ ইজ এ কমপ্লায়েন্স ইস্যু ইনফ্যাক্ট। সো তো 1995 আমরা যাত্রা শুরু করি একদম ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, ডেফিনেটলি দ্যাটস অ্যান এনজিও। তো এই এনজিও তখন অ্যাজ ইউজুয়াল কিছু আবার এলিট ব্যক্তি যারা নাকি তাদের বিনা কি বলে স্বেচ্ছাসেবী শ্রম দিয়েছেন, এরকম বেশ কিছু 25 থেকে 30 জন ব্যক্তি একটা মানে এই সংগঠনের সদস্য হয়। তাদের এটার গঠনতন্ত্র আছে, তারপরে তারা প্রতি 2 বছর অন্তর অন্তর গভর্নিং বডি ইলেক্ট করে, এবং এটা আমাদের নিয়ম আছে যে একটা ব্যক্তি, ধরেন একজন চেয়ারপারসন, সে 2টো টার্মে বেশি থাকতে পারবে না। ব্যাক ইন 95 and now we have introduced that. আপনি যদি চেয়ার হন, সো আপনি একটা টার্ম 2 বছরের, সেকেন্ড টার্ম আপনি করতে পারবেন মানে 4 year, and then you have to leave the chairperson. আপনি আসতে পারবেন অন্য পোর্টফোলিও তো, বাট নট অ্যাজ এ চেয়ার। সো এইভাবে আমরা করি। আর যেটা বলছিলাম যে তখন আমরা মনে হলো যে আমরা সরকারকে বললাম সো লেটস থিঙ্ক অ্যাবাউট যেহেতু ফ্যামিলি প্ল্যানিং এখন অনেক সাকসেসফুল, লেটস ব্রডেন দ্য হরাইজন। সো এফটা ফেলে দিলাম, পিটা রেখে দিলাম, তার মানে ফ্যামিলি প্ল্যানিং থেকে পপুলেশনে চলে গেলাম। পপুলেশন ইজ এ দ্যাট ইট ইজ হিউজ। সো পপুলেশন ইজ স্টিল এ প্রবলেম, কিন্তু এর বিভিন্ন সেগমেন্ট আছে। এখন আমরা যেটা করি, আমরা 5টা থিমেটিক এরিয়াতে কাজ করি। মেজর হলো পপুলেশন হেলথ অ্যান্ড নিউট্রিশন, দ্যাটস ওয়ান ক্লাস্টার, মানে ওয়ান থিমেটিক এরিয়া, এটাই আমাদের সবচেয়ে বড়। তারপরে আমরা ইউথ অ্যান্ড অ্যাডোলেসেন্ট নিয়ে কাজ করি, এই থিমেটিক এরিয়ার নাম হলো ইউথ অ্যান্ড অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট। থার্ড ওয়ান ইজ দ্যাট জেন্ডার অ্যান্ড গভর্নেন্স, যে জেন্ডার ইস্যুটা নিয়ে কাজ করবে, আর গভর্নেন্সটার সাথে যোগ করে জেন্ডার অ্যান্ড গভর্নেন্স। Fourth one is climate change and adaptation. And the final fifth one is skills education and training. So that in the name itself, services and training, আমাদের দুটো কাজ মানে মূল হয়, একটা সার্ভিস প্রোভাইড করি আর আমরা ট্রেনিং মানে আমরা হিউম্যান রিসোর্স ডেভেলপের কাজও করি। সো স্টিল ইট ইজ পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার, পিএসটিসি। অ্যান্ড গভর্নমেন্টের একটা অর্ডার আছে আমাদের কাছে যেটাকে জিও বলে, যে পিএসটিসি উড বি ট্রিটেড অ্যাজ দ্য ইনহেরিটিং অর্গানাইজেশন অফ পিএসটিসি, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন উই ক্লেম দ্যাট উই আর 47-year-old অর্গানাইজেশন নাও। আদারওয়াইজ 95 থেকে হিসাব করলে তো 31 বছর হবে। আপনি আপনার বক্তব্যে বলছিলেন সেই যে ডোনারদের কথা, তো আমরা তো এখন অনেক চড়াই উতরাই পেরিয়ে একটা পর্যায়ে এসেছি এবং এলডিসি উত্তরণের বিষয়ে কথা হচ্ছে। তো আমরা তো আসলে ডোনারদের অগ্রাধিকার তালিকা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছি। এই পরিবর্তনের জন্য এনজিও খাত এখন পর্যন্ত, এটা তো অনেকদিন ধরেই শুরু হয়েছে, আমাদের রেডিনেসটা, প্রস্তুতিটা কেমন? আমরা কি এখনও পুরনো ডোনার ড্রিভেন কাঠামোর মধ্যে আটকে আছি কিনা? আছি, মানে ডোনার ড্রিভেন মানে ঘটনাটা হলো যে কোনো কর্মকাণ্ডের জন্য তো আবার বলছি যে মানে অর্থটা লাগে, আমরা ভালো খারাপ করে বলি যে পয়সা লাগে। তো পয়সাটা এখন কে দিবে, যোগানটা কে দিবে? সো এনজিওরা বেসিক্যালি কমার্শিয়াল হইতে পারে না,
কমার্শিয়াল নেচারে অনেকে গেছে, মানে আরেকটা এন্টারপ্রাইজ করে গিয়েছে। আমরা প্রথমে বলি যে নট ফর প্রফিট অর্গানাইজেশন, দিস ইজ নট, মানে এই যে যে সমস্ত গভর্নিং বডি মেম্বার ইলেক্ট হয় তাদের পকেটে একটা পয়সাও যাবে না, হ্যাঁ, এবং তারা উল্টো ভলেন্টারিলি কেউ কেউ আরো কন্ট্রিবিউট করে। সো হোয়াট এভার দ্য ইনকাম, আর আমরা তো রেভিনিউ জেনারেট করি, যেটাই আসে না কেন সেটা আবার প্লাউ ব্যাক টু দ্য প্রোগ্রাম আমরা করি সাধারণত, মানে এটা কারো ভাগে যাওয়ার কথা না। সো নট ফর প্রফিট। কিন্তু যেটা বললেন এটা শুধু আজকের ব্যাপারটা নয়, এই গত বছরের ট্রাম্প সরকার আসার পরে ইউএসএডি ফান্ডিং কাট হয়েছে, এটা গ্লোবালি আপনারা সবাই জানেন। তার আগে থেকে ফান্ড রিসিস শব্দটা বলতে চাই। আচ্ছা, ফান্ড রিসিসিং শুরু হয়েছে অনেক আগেই। হ্যাঁ, আমরা একটু সময়টা যদি একটু না, এখন হয়েছে কি ডোনারের উপর ভিত্তি করে হয়েছে। আমি যদি উদাহরণ দিয়ে বলি, আমরা খুব ভালো কাজ করছিলাম এই নেদারল্যান্ড গভর্নমেন্টের কিছু সহায়তায়, এবং ওদের আবার কতগুলো স্ট্র্যাটেজি আছে। কেমন ওরা এডুকেশনে কাজ করবে, ক্লাইমেট চেঞ্জে কাজ করবে, SRHR এ কাজ করবে, মানে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস, ওয়াশে কাজ করবে, এরকম। তো ওদেরও তো স্ট্র্যাটেজি চেঞ্জ হয়। তো তাদের ধারণা হলো যে এটা আমি বলবো ব্যাক ইন 2012, হ্যাঁ, তারা বললো যে আমরা এডুকেশন সেক্টরে আর অর্থ দিব না। সো উই হ্যাড টু, এটা মেনে নিতে হয়েছে, কারণ দ্যার ইজ নো ওয়ে, ইউনো। সো আমরা কি করলাম, তাহলে এডুকেশন নিয়ে যদি কাজ করতে হয় তাহলে অন্য কোনো ডোনার খোঁজার প্রক্রিয়া আছে কিনা। ওনাদের স্ট্র্যাটেজি আগে থেকে বলে দিয়েছেন। সো গন 2012 থেকে তারা এখানে নেই। দেন উই কনসেন্ট্রেটেড অন SRHR এডুকেশন, দ্যাট ইজ ডিফারেন্ট। এডুকেশন শব্দটা আছে মানে, কিন্তু মূল ফোকাসটা SRHR। তো তারপরে তারা আমাদের কয়েকটা সাইকেলে কিন্তু ফান্ডিং করেছে। নাও দে হ্যাভ বিন টেলিং ইজ দ্যাট এরা আর SRHR এ থাকবে না। এটা গত 2022 বা 23-এর দিকে আমাদের কিন্তু অ্যালার্ট করে। আমি বলছি যে ডোনাররা কিন্তু অ্যালার্ট করে। সো আমাদের প্রস্তুতির কথা যেটা বললেন, আমরা আসলে অত প্রস্তুত নই। এই প্রস্তুতিটা আরো আগে থেকে করা উচিত ছিল। এখানে শুধুমাত্র এনজিওদেরকে দোষ দিলেও তো হবে না। এখানে আসলে এনজিওদের অভিভাবক, যে কোনো সব কাজের অভিভাবক কিন্তু সরকার। সরকার যদি এদেরকে নিয়ে বসে একরকম পরিকল্পনা করতে পারতো, তাহলে আমাদের এই কষ্টটা হতো না। আমি গত বছরে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে ইউএসএডির ফান্ড কাট ড্রাস্টিক্যালি অল অফ এ সাডেন কেটে দিল। আপনারা জানেন কিনা জানি না, প্রচুর ডেভেলপমেন্ট প্রফেশনাল স্টিল আনএমপ্লয়েড। হ্যাঁ, সো আল্লাহ রহমতে আমরা হয়তো সার্ভাইভ করছি। আমাদের চেষ্টা ছিল, আমরা যেমন হার্ম মিটিগেশন কিছু ফান্ড পেয়েছি, মানে ওটা সাপ্লিমেন্ট করার জন্য যে ক্ষতিটা হয়েছিল সেটা আমরা পুষানোর চেষ্টা করতেছি। আমরা অলওয়েজ উই হ্যাভ বিন লুকিং ফর ডিফারেন্ট ডোনার, ডাইভার্সিফাইড ডোনার। সো এই স্ট্র্যাটেজিটা আমাদের প্রথম থেকে ছিল। আমি এখন গর্ব করে এখানে বলতে পারি যে আমাদের এতে খুব যে ক্ষতি হয়েছে তাই নয়। আমার যেমন টার্গেট ছিল যে আমি এবছরে কত ফান্ড জেনারেট করব, আমি তার চেয়ে বেশি করতে পেরেছি। সো এটা শুধু আমি চেয়েছি বলে পেরেছি এমন নয়। এই 47 বছরের অভিজ্ঞতা তো একটা মূল্য আছে, এবং ওই আস্থাটা ডোনারের কাছ থেকে আমরা অর্জন করতে পেরেছি বলে হয়তো দেয় এরকম। আমি এই বিষয়টারই আর একটু যদি ডিপে যেতে চাই, মাঠ পর্যায়ে এর প্রভাবটা আসলে বর্তমানে কীরকম? আপনি যেটা বলছিলেন যে প্রচুর ডেভেলপমেন্ট কর্মী এখন আনএমপ্লয়েড, কিন্তু যাদেরকে আপনারা সার্ভিসটা দিচ্ছিলেন, যাদের ওই সার্ভিসটা প্রয়োজন ছিল, সেই মাঠ পর্যায়ে আসলে এই যে সংকোচন অর্থায়নের, ডোনার ড্রিভেন অনেক এটার এফেক্টটা অনেক বেশি, অনেক বড়, যেটা নাকি হয়তো আমরা দেখতেও পারি না। শুনুন, একটা কথা বলি, যে অনেকে মনে করে যে ডেভেলপমেন্ট সেক্টরে যারা কাজ করে, বিশেষ করে এই ডোনার ড্রিভেন অর্গানাইজেশনগুলো, তারা তো কাজটা করে অনেক প্রেশার নিয়ে করে, তাদের কিন্তু সময় বেশি। আমরা যেটা চেষ্টা করি, একজনকে দিয়ে 3 জনের কাজটা করাতে চেষ্টা করি, এবং ওই ধরনের এক্সপার্ট লোক খুঁজে বের করতে চেষ্টা করি, অথবা এরকম স্কিল দিয়ে তাদেরকে ডেভেলপ করার চেষ্টা করি। তো রিটেইনমেন্ট যদি বলেন, আমার অর্গানাইজেশন না থাকলে অন্য অর্গানাইজেশনে গেছে, মানে এই ডেভেলপমেন্ট সেক্টরেই গেছে। সো ইভেন আমাদের যে কোনো অর্গানাইজেশনে যদি কেউ চলেও যেতে চায়, আমি জাস্ট প্রথমেই জিজ্ঞেস করি কোথায় যাচ্ছ। So it's okay. Whatever the experience or expertise you do have developed,
ইউ হ্যাভ ডেভেলপড, তো তাতে আরেকজনকে সেবা দিচ্ছে, বাংলাদেশেই সার্ভিসটা দেবে, তো তাদের রিমুনারেশনটাও কিন্তু একটু বেটার থাকে। সো এখন আপনি জানেন যে এই ইউএসআইডি কাট হওয়ার পরে কতজন ডেভেলপমেন্ট প্রফেশনাল আনএমপ্লয়েড হয়েছে, এবং দে আর সিনিয়র্স, এবং সিনিয়র একটা বয়সের পরে, সে ফর এক্সাম্পল আমাকে আরেকজন ডেপ্লয় করতে হলে জিজ্ঞেস করবে তোমার হিস্ট্রি কী ছিল, আমার পেমেন্ট স্ট্রাকচারটা কেমন ছিল। আমি যেমন চাইবো যে আমি আর একটু বেটার, তখন ও বললো তোমাকে আমি অ্যাফোর্ড করতে পারবো না। সো এটাও একটা কারণ যে মানে তাদেরকে দূরে রেখে দেওয়া হচ্ছে। আর আপনি যেটা ফিল্ডের কথা বললেন, যে ফিল্ডে স্বাভাবিকভাবেই এটা তো শুধুমাত্র হিউম্যান রিসোর্সের কথা বললাম, কিন্তু অন্যান্য রিসোর্সও তো প্রয়োজন হয়। সে ফর এক্সাম্পল ফ্যামিলি প্ল্যানিং কার্যক্রম চালাতে হলে কন্ট্রাসেপটিভ লাগবে, মেজর কন্ট্রাসেপটিভ প্রকিউর করা হতো ইউএসএইডি ফান্ডিংয়ে অথবা ইউএনএফপিএ থেকে। সো ইউএনএফপিএ তো মানে ওকে তো মানে মানুষ কন্ট্রিবিউট করে, মানে এটা চাঁদা থেকে আসে। সেই ইউএসআইডি বা ইউকে বা ইউরোপিয়ান ইউনিয়ন যদি ওখানে ওই বাস্কেটে পয়সা না দেয়, সে তো অন্য দেশে দিতে পারবে না, চ্যানেলাইজ করতে পারবে না। সো এটার একটা মানে হিউজ এফেক্ট গ্রাসরুট লেভেলে কিন্তু পড়তেছে, এবং খুব শীঘ্রই আরো বেশি পড়বে, এটা হয়তো আপনারা বুঝতে পারবেন। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। আমাদের যা এনজিও যে কর্মকাণ্ডগুলো আমরা দেখতে পাই সময়ে সময়ে যে সামাজিক কাজ থেকে সরে এসে কর্পোরেট মডেলের দিকে যাচ্ছে, এই পরিবর্তনটা কি আসলে অনিবার্য ছিল না কোনো নীতিগত বিচ্যুতি মনে করেন? আমি বলবো যে এটাকে বরঞ্চ এনকারেজ করা উচিত। কারণ কি, হাউ লং ইউ উইল বি ডিপেন্ডেন্ট অন দ্য ডোনার্স সাপোর্ট। হ্যাঁ, সো আমার কাছে আজ 47 বছর পরে মনে হচ্ছে, মানে আমি বিং দ্য চিফ এক্সিকিউটিভ অফ দিস অর্গানাইজেশন, আমার মনে হচ্ছে আরো 20 বছর আগে এই চিন্তাটা করলাম না কেন, যেটা নাকি ব্র্যাক পেরেছে বা অনেকেই পেরেছে। ইভেন আমি যেটা বললাম যে আমরা যাদেরকে সাবগ্র্যান্ট হিসেবে গড়ে তুলেছি, এরকম অনেকে মহিরুহ হয়ে গেছে। সো এটার মূলটা হলো যে you need to continue your services, whatever the services you are providing, and for that মানে particular thing আপনার তো সোর্স অফ ফান্ডিংটাকে কন্টিনিউ না রাখলে আপনার এই অর্গানাইজেশন টিকবে না। সো কর্পোরেট বলতে যেটা বোঝানো হয়, যেমন কথা প্রসঙ্গে যেটা বলা হয় যে আমরা একটা নিজস্ব বিল্ডিং তৈরি করেছি, দ্যাট হ্যাজ এ কর্পোরেট লুক, ডেফিনেটলি কর্পোরেট লুক শব্দটা বলছি, বাট একটা অর্গানাইজেশনের বেটার এনভায়রনমেন্ট দেওয়া তো দোষের কিছু না। That needs to be, updated in every sector. Like আমার প্রত্যেকটা স্টাফ মেম্বারের একটা করে কম্পিউটার আছে, একটা ডেস্ক আছে, ওয়াইফাই আছে, এগুলো তো লাগবে এখন। এটার জন্য যদি আপনি, and if you could provide a good environment for the staff members, they will be producing better. ওই যে আমি বললাম যে আমরা আরো আগে কেন শুরু করি, সেই ডোনার ড্রিভেন ফান্ডের যে ক্রাইসিসটা, সেটার জন্যই আপনি বলছেন এই প্রয়োজনটা অনেক আগে থেকে করা উচিত ছিল। ওটা প্ল্যান্ড ওয়েতে আগানো উচিত ছিল, এটা আমরা হয়তো সেটা পারিনি। এখন অনেক এনজিও চিন্তা ভাবনা করছে, ইনক্লুডিং আস। কিন্তু নীতি বিচ্যুতির ঘটনা কি আসলে ঘটেছে বলেই অভিযোগগুলো আসে, বিষয়টা কি এরকম? আমি একেবারে অস্বীকার করবো না, এরকম সংগঠন কিছু তো আছেই, মানে যা কিছু রটে তার কিছু না কিছু বটে, কিন্তু ঘটনা হলো যে তবে একটা দুটো অর্গানাইজেশন দিয়ে গোটা এই এনজিও কমিউনিটিকে মানে এরকম ভাবে সরাসরি অপবাদ দেওয়া ঠিক হবে না। বর্তমানে এনজিও খাতের সবচেয়ে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড মাইক্রোক্রেডিট, আমরা আলোচনার শুরুতেও আলাপ করছিলাম, এতে কি উন্নয়ন এজেন্ডা সংকুচিত হয়ে আসছে কিনা? এটাতে আমি আসলে সরাসরি খুব এক্সপার্ট অপিনিয়ন দিতে পারবো বলে আমি মনে হয় না, কিন্তু আমি যদি এম্পাওয়ারমেন্টের ইস্যু নিয়ে চিন্তা করি, হ্যাঁ, আমাদেরও কিছু প্রোগ্রাম আছে, স্কিলস ট্রেনিং আমরা দেই। আমরা চাই যে একজন উইমেন এম্পাওয়ার্ড হোক, অ্যান্ড দ্যাট ডিপেন্ডস প্রাইমারিলি উইথ দ্য মানি। একজন মহিলা যদি তার কিছু আর্নিং থাকে, তার কিছু সে থাকে ফ্যামিলিতে, সে মানে এই যে যেমন বলছি ফ্যামিলি প্ল্যানিং এর কথা, আমি কয়টা বাচ্চা নিব না কখন নিব, এই কথাগুলো হাজব্যান্ড বলেন বা পরিবার বলেন তখনই শোনে যখন সে একটা আর্নার হয় আর কন্ট্রিবিউটর হয় টু দ্য ফ্যামিলি ইনকাম। এটাতে আপনি অস্বীকার করতে পারবেন না। কাজেই এই আপনার মাইক্রো ক্রেডিট বলেন আর যেটাই বলেন, মাইক্রো ক্রেডিট নিয়ে অনেক কথাবার্তা শোনা হয়, কিন্তু আমরা করি না। কিন্তু তারা তো ইনডিরেক্টলি ডেফিনেটলি কন্ট্রিবিউট করছে টুয়ার্ডস দ্য এম্পাওয়ারমেন্ট অফ দ্য উইমেন, হ্যাঁ, এবং তাকে হেল্প করছে তার নিজস্ব ডিসিশনগুলো নেওয়ার জন্য।
সো দ্যাটস ডেফিনেটলি মানে কন্ট্রিবিউটিং টু দ্য ডেভেলপমেন্ট। আমরা একটু যদি পরের প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে কি যে আমরা বিভিন্ন গবেষণায়, আমি যদি স্পেসিফিক বলি যে আমরা একটা রিপোর্ট করেছিলাম এই অন্তর্বর্তী সরকার আসার পরেই, সেখানে আমরা টিআইবির একটা গবেষণার কথা উল্লেখ করেছিলাম। টিআইবির গবেষণায় একটা অনেকগুলো অভিযোগের একটা পয়েন্ট হচ্ছে গিয়ে যে এনজিওতে যে বোর্ডটা কাজ করে সেটা মূলত নির্বাহী প্রধানের নিয়ন্ত্রণে থাকে। এতে কি আসলে কোনো ধরনের গভর্নেন্স ঝুঁকি এই খাত থেকে তৈরি হয় কিনা, এবং সেক্ষেত্রে কোনো দুর্বলতা কিনা এই জায়গাটি? প্রথম কথা হলো নিয়ন্ত্রণ শব্দে আমি একমত নই। জি। হ্যাঁ, আর নিয়ন্ত্রণ শুধুমাত্র গভর্নিং বডি আপওয়ার্ড নট ডাউনওয়ার্ডও আমি নিয়ন্ত্রণ পছন্দ করি না। মানে আপনার যে টিম মেম্বার্স আছে, ইফ ইউ আর দ্য টিম লিড, নিয়ন্ত্রণ শোনেন, কন্ট্রোল এবং ডিসিপ্লিনের মধ্যে তফাৎ আছে, দুটো ডিফারেন্ট ওয়ার্ড। যখন আপনি টিম মেম্বার হিসেবে কাজ করেন, টিমের রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করেন, দ্যাট ইজ দ্য ডিসিপ্লিন। অ্যান্ড এই ডিসিপ্লিনটা মেনটেন করার একটা দায়িত্ব দেওয়া হয় লিডারকে বা টিম লিডার যে। অ্যান্ড লিডার মিনস এক্সিকিউটিভ ডাইরেক্টর হতে হবে, নট নেসেসারিলি। ওই টিম, ছোট টিম, আর একটু ছোট টিম, মানে প্রত্যেক টিমের তো একটা লিডার থাকে, এবং লিডার হাউ হি অর শি মানে ইন্টারেক্টস উইথ হিজ অর হার টিম মেম্বার্স, দ্যাটস দ্য ম্যাটার। ঠিক একইভাবে যদি আপনি চিন্তা করেন গভর্নিং বডি বা বোর্ড অফ ডাইরেক্টরস, এবং তাদের সাথে একটা যদি আমি বলবো আন্ডারস্ট্যান্ডিং ঠিক না থাকে, তাহলে তো ইট উইল বি এ মেস ডেফিনেটলি। আন্ডারস্ট্যান্ডিং বলতে বোঝা যাচ্ছে যে এই বোর্ড মেম্বাররা যেমন জানবে হোয়াট দ্য ম্যানেজমেন্ট হ্যাজ বিন ডুইং, ম্যানেজমেন্টেরও দায় হলো যে বোর্ডকে সব কিছু আপডেট করা। হোয়াট আই হ্যাভ বিন ডুইং ভেরি, আমি বলি যে ওপেনলি করি, এবং আই ডু শেয়ার উইথ মাই গভর্নিং বডি মানে অল দ্য থিংস, অল দ্য ডিটেলস। আমাদের সংগঠনে এভরি 3 months গভর্নিং বডি মিটিং বসবে, এটা রেগুলারলি, এটা কোনো ব্যত্যয় নেই। আর প্রত্যেক পলিসি ইস্যুসগুলো আমি গভর্নিং বডিতে প্লেস করি। যদি আমার কোনো তাড়া থাকে, কোনো কিছু এই পলিসিটা চেঞ্জ করতে হবে, এই কাজটা করতে হবে, আমি করি, বাট দ্যাটস আ টেম্পারারিলি। কিন্তু এটাকে পোস্ট ফ্যাক্টো অনুমোদন পরবর্তী গভর্নিং বডিতে নিতেই হবে। অ্যান্ড হোয়েন আই টেক দিস ডিসিশন, আই ডেফিনেটলি টক টু মাই চেয়ার যে আমি এটা করতে যাচ্ছি, এটা কিন্তু নেক্সট গভর্নিং বডিতে এজেন্ডা হিসেবে আসবে। সো দিস ইজ দ্য থিং, মানে ইউ নিড টু হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং। গভর্নিং বডির ডাইরেক্টররা বলেন বা বোর্ড মেম্বাররা বলেন, এভরিডে দে উইল নট কাম টু, মানে ডেইলি অ্যাডমিনিস্ট্রেশনে তাদের ভূমিকা থাকা উচিত না, আমি বলতেছি বারবার। এবং যদি এটা করে থাকে তাহলে এটা হলো ওই যে মাইক্রো ম্যানেজমেন্ট হয়ে যাবে। সো ম্যানেজমেন্টকে সেই কি বলবো আস্থায় আনতে হবে, এবং ম্যানেজমেন্টেরও সেই স্বচ্ছতা গভর্নিং বডির কাছে দিতে হবে, তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আপনি আস্থার কথা বলছিলেন, আমরা একটু জন আস্থার দিকে তাকাই, বিশেষ করে এনজিও খাত নিয়ে। এনজিওর কিছু এনজিও, আমি আবারও বলছি, কিছু এনজিওতে উত্তরাধিকার ভিত্তিক বা পারিবারিক নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। এই যে বিষয়টা, এটি কি এনজিওর স্বচ্ছতা এবং এই যে জন আস্থা, এই জনস্থার উপরে কোনো প্রভাব ফেলে? আমি বলবো যে ফেলে অথবা ফেলে না, দুটোই। এটাও আপেক্ষিক। আমি বলবো অনেক কিছুই আপেক্ষিক এই দুনিয়াতে। সো কিছু ইস্যু আছে যে ধরেন আমি একটা সংগঠন তৈরি করলাম, হ্যাঁ, তো আমি মরে যাব, আমি চলে যাব, মানে কিন্তু আমি চাইবো যে এই কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়ার মতো মানুষ তৈরি হোক। এবং I will be definitely, my thinking would be that, okay, who would be my successor? I have to think beforehand. And যদি এটা 5 বছর পরে দেই, আজকে থেকে চিন্তা করতে হবে, বা 10 বছর আগে থেকে চিন্তা করতে হবে। ঠিক একইভাবে যিনি এটা সংগঠনটা গড়েছেন, তিনি তো তার সাকসেসর সেভাবে খুঁজবেন। এবং হ্যাঁ, বিভিন্ন সংগঠনে আমাদের বাংলাদেশে আছে যারা নাকি নেতৃত্বটা পরিবারের কাছে গেছে, বা পরিবারে যদি উপযুক্ত ব্যক্তি থাকে কোনো আপত্তি নেই। যদি ধরেন প্রাইভেট সেক্টর বা কমার্শিয়াল অর্গানাইজেশনগুলোতে একজন ইন্ডাস্ট্রি দিল, মানে বাবা দিল, এবং তার সন্তান যদি সেইভাবে কোয়ালিফাইড হয়ে হাল ধরে, হু উড বি অবজেক্টিং ইট, মানে যদি আমার অবজেক্টিভিটি অফ দ্য অর্গানাইজেশন সেটা যদি কন্টিনিউ করে নেওয়ার মতো কোনো নেতৃত্ব ফ্যামিলিতে তৈরি হয়, তাহলে যাবে। আর যদি না হয়, তাহলে লুক ফর ফ্রম আদার্স। আমার মূল কথাটা হলো যে এই যে ট্রানজিশনটা হচ্ছে, এটা যথেষ্ট স্বচ্ছ কিনা, এটা মানুষকে জানানো হচ্ছে কিনা, তাহলেই হবে। তাহলে কিন্তু এই কথাগুলো আসবে না। আপনি আমাদের এই এনজিও সেক্টরের যে
জব সিকিউরিটি নিয়ে সামান্য একটু বলেছেন, আমরা একটু স্পেসিফিক যদি যাই যে অধিকার ভিত্তিক যে এনজিওগুলো সেগুলোর ক্ষেত্রে চাকরির নিরাপত্তা একটা বড় সংকট। দীর্ঘমেয়াদে এটি এই সেক্টরের যে দক্ষতা বা নৈতিকভাবে এটা নৈতিকতাকে ক্ষতিগ্রস্ত করছে কিনা এই জব ইনসিকিউরিটিটা? দেখুন, আমি আমার কথা দিয়ে বলি, আই ইউজ টু বি এ সিভিল সার্ভেন্ট। জি, সিভিল সার্ভেন্ট বাংলাদেশের সরকারি চাকরি করা মনে হয় যে পেয়ে গেছি। কিন্তু আমি কিন্তু সরকারি চাকরি থাকতেই আমি যেমন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে বা ইউএনএ চাকরি করেছি, এবং যখন দেখছি যে আচ্ছা আমার আর ওখানে ফিরবো না, তারপরে আবার ইউএন থেকে এখন একটা এনজিওতে চাকরি করছি। যদি একজন ইন্ডিভিজুয়াল বিং এর কথা চিন্তা করেন, ইন্ডিভিজুয়াল বিং শুড হ্যাভ দ্যাট কোয়ালিটি, অ্যান্ড তার সেই কনফিডেন্স আসা উচিত যে আই এম সেট ফর দ্য মার্কেট, আমি মার্কেটে আমার ইয়েটা করে নিব। আমি যদি জব সিকিউরিটির কথা চিন্তা করতাম, আমি ওই গভর্নমেন্টের চাকরি ছেড়ে আসতাম না, আমি ইউএনএর চাকরি ছেড়ে আসতাম না। কাজেই এটা একটা যেমন বিষয়। আর জব সিকিউরিটির কথা, যেমন আমি আমার সংগঠনের এখন যেটাকে আমি নেতৃত্ব দিচ্ছি, আমি আমার কলিগদেরকে কি সেই জব সিকিউরিটি দিতে পারছি? আমি কিন্তু প্রথমেই বলে নিচ্ছি, ইউ আর রিক্রুটেড ফর দিস প্রজেক্ট, দি প্রজেক্ট ইজ ওভার, ইউর জব ইজ ওভার। এটা কিন্তু দ্য ভেরি ডেট অফ জয়নিং বলা হচ্ছে বা ইন্টারভিউর সময় বলা হচ্ছে, সে সেটাকে মেনে নিয়ে আসছে। তারপরে যদি জয়েন করার পরে সে বলে আমার জব সিকিউরিটি নেই, অমুক নেই, এটা কিন্তু একটা কন্ট্রাডিক্টরি কথা। নাম্বার টু ইজ দ্যাট এটা নিয়ে অনেক কেস হয়েছে, অনেক কিছু, কিন্তু আদালত তো এটা কিছু করতে পারবে না। এটা তো গভর্নমেন্টের জব না যে তাকে মানে একেবারে রিটায়ারিং এজ পর্যন্ত তাকে নিয়ে যেতে হবে, তা তো না। ওখানে লেখাই থাকে, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকে এটা। কিন্তু আমাদেরই সংগঠনে এমন লোকও আছে যারা নাকি 25 বছর চাকরি করেছে। 25 বছরের কোনো প্রজেক্ট কিন্তু থাকে না, বড় জোর 5 বছর, 3 বছর, 1 বছরের প্রজেক্টও থাকে। তার মানে হি অর শি কুড প্রুভ হিমসেলফ অর হারসেলফ ওয়ার্দি, দ্যাটস ওয়াই একটা প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্ট, একটা প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্ট যাচ্ছে। এবং সে একজন, আমার এখানে আমাদের সংগঠনে একজন আছে কাউন্সিলর থেকে এখন সে প্রজেক্ট ম্যানেজার। সো সেই যে তার যে ল্যাডার, মানে এটা এখন নির্ভর করে যে হাউ ইউ প্ল্যান ফর ইয়োর সেলফ। ইন্ডিভিজুয়াল থেকে শুরু করলে তখন বোঝা যায় যে আসলে কি। সো সবকিছুই আমরা চেষ্টা করি যে অন্যের ঘাড়ে দায়িত্ব পাই দিতে, কিন্তু নিজেদের ঘাড়েও কিছু নিতে হবে। জি, এই মুহূর্তে এই এখন অন্তর্বর্তী সরকারের বেশ কত 1-1.5 বছর কেটে গেছে, রাষ্ট্র এখন বর্তমানে এনজিওটাকে কিভাবে দেখছে এবং ভবিষ্যতে আসলে রাষ্ট্র কিভাবে দেখতে চায়? কমপ্লিমেন্টারি পার্টনার না নিয়ন্ত্রিত অ্যাক্টর? মাঠের বাস্তবতা এ সম্পর্কে আপনার কি মনে হয়, আপনার মূল্যায়ন কি? আমার মূল্যায়ন হলো, যদিও আমি আবারও বলি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই বলে এনজিও সরকার, কারণ হলো এখানে অনেকজনের মানে বেশ কয়েকজন এনজিওর এক্সিকিউটিভ ডাইরেক্টর এখানে এখন উপদেষ্টা আছেন, ইনক্লুডিং দ্য চিফ অ্যাডভাইজার। সো এটা বলা হচ্ছে, কিন্তু মানে মূল ব্যাপারটা কিন্তু ভিন্ন। when a government is formed, it is government, you have to understand that. আর এনজিও সেক্টরের কথা যদি বলেন, আমি মনে করি যে এনজিও কখনোই জিওর প্রতিদ্বন্দ্বী হইতে পারে না। হ্যাঁ, সরকার বা রাষ্ট্র সব কিছুর অভিভাবক। কাজে এনজিও কিভাবে চলবে না চলবে এটার দায়ও কিন্তু সরকারকেই নিতে হয়। কাজেই ওই যে সোশ্যাল সার্ভিসেস রুলস অ্যান্ড রেগুলেশন সরকারই কিন্তু বলে দেয়। নিয়ন্ত্রণ শব্দটা আমি আবারও বলতে চাই না, কিন্তু আচ্ছা রেগুলেট করে, মানে কন্ট্রোল শব্দটা বললে নিয়ন্ত্রণ আসে, রেগুলেট করাটা হলে নিয়ম বিধির মধ্যে চলতে হয়। সো এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো তাই। কাজেই সরকার সবসময় অভিভাবক হিসেবে থাকতে হবে। সরকারকেও একটা স্বীকৃতি দিতে হবে যে এনজিও সেক্টর যে কাজগুলো করছে সেটা কমপ্লিমেন্ট করতেছে, সাপ্লিমেন্ট করছে সরকারের কাজকে, এবং আমাদেরকেও ভাবতে হবে যে আমরা সাপ্লিমেন্টারি অ্যান্ড কমপ্লিমেন্টারি রোল আমাদের। উই ডু নট ওয়ান্ট টু বিকাম দ্য মানে প্যারালাল গভর্নমেন্ট। কিন্তু রাষ্ট্র কি সেই দৃষ্টিভঙ্গি থেকে এখন এনজিও নিয়ে ভাবছে কিনা? আমি শুধু বর্তমান সরকারের কথা বলছি না, যে ভবিষ্যতের এই ভাবনার অভাব আছে। সরাসরি আমি বললাম যে আর ওনাদের তো মাত্র 18 মাসের সরকার, বা যদি সব মিলায়, তো এত অল্প সময়ে এই ভাবনাটা দিয়ে দিতে পারবে বলে আমি মনে করি না। অন্তত আমি তো সরকারে ছিলাম এক সময়। কিন্তু ভবিষ্যতে আপনার প্রত্যাশা থাকবে, অবশ্যই দেখা প্রয়োজন। আপনার যে প্রতিষ্ঠান বা সংগঠন বা সংস্থা পিএসটিসি, এই পিএসটিসির অভিজ্ঞতায় কোনো সিদ্ধান্ত বা কৌশল সবচেয়ে কঠিন ছিল যেটা অন্য এনজিওগুলোর জন্য শিক্ষণীয় হতে পারে আপনার এই অভিজ্ঞতায়, দীর্ঘ অভিজ্ঞতায়? এটা আমি বলবো না শুধু আমাদের
কঠিন। এই কঠিন কাজটা সব এনজিওরই আছে। জি আমরা যেটা করি, দেখুন, সরকারি যে মূল পোর্টফোলিওগুলো, এটা কিছুদিন পর পর বদল হয়। আমি মন্ত্রী বা ওই সচিবের কথা বলছি না, ইভেন যারা একটা ফাংশনারি লেভেলের আছে তারা 2 বছর 3 বছর পরে চেঞ্জ হয়। আমাদের দায়িত্ব হলো, আমরা যেটা করে থাকি, আমরা হয়তো নিজেরাও অনেক সময় করতে পারি না, আমাদের দায়িত্ব হলো মানে যিনি নতুন চেয়ারে আসছেন তাকে দেখা করে আমাদের অ্যাক্টিভিটি সম্পর্কে বলা এবং ওরিয়েন্ট করা যে দিস ইজ দ্য থিং উই হ্যাভ বিন ডুইং। সো এই লিয়াজোর কাজটা মানে উপযাচক হয়ে আসলে এনজিওকেই করতে হয়, করা উচিত। আপনি যদি যে কোনো কাজ, ইভেন আপনার সম্পর্কের সাথে জানেন, আপনি যদি আপডেটেড না থাকেন আপনার কিন্তু ভুল বোঝাবুঝির অবকাশ হবে। কাজে একসময় একটা ডিসিশন নিচ্ছিল এক ব্যক্তি, বিং এ ডিজিএম, কথার কথা ডাইরেক্টর জেনারেল অফ এন ডিপার্টমেন্ট অর ডাইরেক্টরেট, উনি যখনই বদল হলেন তখন তো আরেকজনের চিন্তাধারা, তার ম্যানেজমেন্ট স্টাইল ডিফারেন্ট হতেই পারে। সো ইট ইজ আস টু ব্রিফ হিম অর হার, যে যখনই সে চেয়ারে আসে। এটা হলে মানে হ্যাঁ একটু কমবে। হ্যাঁ, আমাদেরও ওই ধরনের সমস্যা হয়েছিল, কিন্তু আমরা অপেক্ষা করেছি, ধৈর্য ধারণ করেছি এবং চেষ্টা করেছি তাদেরকে ওরিয়েন্ট করতে। এই সংগঠনের সফলতা যদি বলেন তাহলে এই যে সারা বাংলাদেশে 82টা এনজিও তৈরি করেছে, এটা একটা বিশাল সফলতা। এখন তারা কিন্তু আর পিএসটিসির কাছে মানে ওই ডিপেন্ডেন্ট হয়ে নেই, তারা কিন্তু নিজেরাই পায়ে দাঁড়িয়ে গেছে। দ্যাটস এ বিগ অ্যাচিভমেন্ট। আমরা বলছি যে আমাদের বর্তমানে বছরে আমি 6.5 লক্ষ মানুষকে সেবা দিচ্ছি। ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট। আমি মনে করি যে 6.5 লক্ষ মানুষকে বিভিন্ন সেবা দিচ্ছি, আওতায় আনছি, এটা একটা অ্যাচিভমেন্ট। আমরা এখন অলমোস্ট হাফ অফ দ্য বাংলাদেশে কাজ করি। আমি যদি মানে এই কিউমুলেটিভ ইয়েটা আনি, আমাদের বাংলাদেশের সব জায়গায় কাজ করা হয়েছে। ওই যে প্রজেক্ট, যেহেতু বেসিসে কাজ করি, আজকে হয়তো খুলনাতে আছি কালকে নেই, এরকম হয়। কিন্তু বর্তমানে আমরা প্রায় হাফ অফ দ্য বাংলাদেশে কাজ করে যাচ্ছি বিভিন্ন ইন্টারভেনশন নিয়ে। আর লেটেস্ট যে অর্জনটা, সেটা আমি বলবো যে আমরা ইন্টারন্যাশনাল একটা অ্যাফিলিয়েশন পেয়েছি, ইন্টারন্যাশনাল প্ল্যান্ড প্যারেন্টহুড ফেডারেশন, আমরা এখন মেম্বার অ্যাসোসিয়েশন। সো 47 বছরের পথ চলাতে এটা একটা ডেফিনেটলি পালো। এটাকে সংক্ষেপে বলে আইপিপিএফ। আইপিপিএফ, হ্যাঁ। সো এখন যেটা হয় যে আমরা তো ওই যে প্রজেক্ট বেজ, আমরাও বিট করতে হয়, মানে যেমন এমনি ভেন্ডাররা বিট করে কাজ পায়, আমাদেরও বিট করতে হয়। তো কোয়ালিটি রিপোর্ট মানে প্রপোজাল না থাকলে তো পাস পাওয়ার সম্ভাবনা কম থাকে। কম্পিটিটিভ বিডিংয়ের যে সমস্ত ক্রাইটেরিয়া সেগুলো করেই পাই। কিন্তু আইপিএফএফ মেম্বার হওয়ার কারণে যে সুবিধাটা হবে, সেটা আমাদের কিছু কোর ফান্ডিং থাকবে। সো আমার যে ওই যে আপনি বললেন কর্পোরেট বা হেড অফিস চালানোর মানে কিছু লোকজন তো থাকে, তাদের হয়তো বেতনা দিয়ে এখন আমি ঠিক মতো দিতে পারবো। ঠিক মতো দেইনি এরকম নয়, কিন্তু দিতে পারবো, মানে চিন্তাটা কম হবে। আমরা চেষ্টা করি যে আমাদের মাসের 25 থেকে 30-এর মধ্যে ওই মাসের বেতন দিয়ে ফেলতে। তো এটা, এই ধারাটা আমাদের প্রথম থেকে ছিল, এখনো আছে আল্লাহর রহমতে। আপনি রিপোর্টের কথা বলছিলেন, অনেক সময় রিপোর্টে উন্নয়ন দেখা যায়, মাঠে দেখা যায় না। বাস্তব প্রভাব মাপার ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্বলতা আসলে কোথায়, এই যে বাস্তব মাঠ পর্যায়ে? আমি বলবো যে আমাদের ক্ষেত্রে উল্টা। কি কারণে? ওয়েন লাস্ট যে আইপিএফএফ এর বোর্ড সভা হচ্ছে, বোর্ড সভা থেকে একটা ফিডব্যাক আমার কাছে আসছে যে আমরা দেখলাম তোমরা অনেক কাজ করো, কিন্তু প্রচারে তোমরা মানে সাই কেন? সো আমাদেরকে উল্টো পরামর্শ দেওয়া হলো যে ইউ শুড বি ইন দ্য সোশ্যাল মিডিয়া মোর, যাতে তোমাদের কাজগুলো আরো মানুষ জানে, তারা দুনিয়া জানে। তো আমি বলবো যে হ্যাঁ, আমাদের ক্লায়েন্টেল গ্রুপ যারা আছে তারাই আমাদের কথা বলবে, সেটাই হওয়া উচিত। ইটস নট অনলি রিপোর্ট। এবং আমাদের রিপোর্টের সাথে আপনার ক্লায়েন্টেল গ্রুপের কাছে যান, মাঠ পর্যায়ে যান, এটা রিপোর্ট অবশ্যই ঠিক হতে হবে, অবশ্যই। এটা আমরা জোর দিয়ে বলতে পারি যে একই রকম থাকবে। বঞ্চ কোনো জায়গায় আন্ডার রিপোর্টিং হয় না। আপনি আপনার প্রতিষ্ঠানের কথা বলছেন, কিন্তু আমি সার্বিক এনজিও খাত যদি চিন্তা করি, আমি আসলে ওইভাবে তো বলতে চাই না, তবে আমি শুনেছি এরকম হয়। অনেকে কাগজে কলমে রিপোর্ট তৈরি করে একটা প্রজেক্ট সাবমিট করে দেয় এবং বিল তুলে নিয়ে আসে। এটা আমি খুব নিতে চাই না এই কারণে যে এরকম কেউ করে বলে মনে করতে চাই না। আর 2 নম্বরে কেন করব, এবং একটা মিনিমাম এথিক্স তো থাকতে হবে, বিং এ হিউম্যান বিং, তাই না?
আপনি ঠিকই বলেছেন, যথার্থই বলেছেন, এবং সেই নীতিবোধের জায়গায় কিছুটা স্খলন ঘাটতি আছে বলেই একটা এই যে এনজিওর প্রতি একটা জন আস্থার বড় পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সংকট কাটাতে আসলে কি জরুরি পরিবর্তন প্রয়োজন? পরিবর্তনটা না, আমি যেটা বলতে চাই, আমাদের স্ট্র্যাটেজি হলো যে আমি যে কমিউনিটিতে কাজ করি সেই কমিউনিটি পিপলদেরকে নিয়ে কাজ করা, মানে তাদেরকে সাথে নিয়ে, এবং এ সর্ট অফ কো ক্রিয়েশন। আমরা যে প্রপোজালটা তৈরি করি, আমরা কমিউনিটিতে যাই, যে বুঝতে চেষ্টা করি তাদের নিডটা কি, এবং তাদেরকে সম্পৃক্ত করি পরিকল্পনায়, তাদেরকে সম্পৃক্ত করি বাস্তবায়নে, তাদেরকে সম্পৃক্ত করি মূল্যায়নে। ওই যে পাই যেটা বলে, জি, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভ্যালুয়েশন। এই তিনটা জায়গায় যদি আপনি যেখানে কাজ করেন, যে সমাজে কাজ করছেন, যে কমিউনিটিতে কাজ করেন, তাদেরকে নিয়ে যদি করেন, আপনার তো বদনাম হওয়ার প্রশ্নই ওঠে না। উল্টা তারা ওন করবে, তারা বলবে যে না, দিস ইজ দ্য অর্গানাইজেশন হু হ্যাজ বিন ডুইং ভেরি ওয়েল, আমাদের সাথে কাজ করছে। আমরা এলডিসি উত্তরণের কথা বললাম, তহবিল সংকোচনের কথা বললাম, কর্পোরেট গভর্নেন্সের একটা প্রবলেমের কথা বললাম। এই যে এই চাপগুলো সহ নানামুখী চাপ, এই অবস্থা থেকে বাংলাদেশের এনজিও খাত যদি নতুন করে নিজেকে সংজ্ঞায়িত করে, সেটি কেমন হওয়া উচিত? আমরা মনে করি যে এনজিওদেরকেও এখন চিন্তা করতে হবে তাদের ওন ইনকামের কথা। মানে ডোনার ডিপেন্ডেন্সি কমাতে হবে, আর যে কমিউনিটিতে কাজ করতে চাই সেই কমিউনিটির সাথে সম্পৃক্ততা আরও বাড়াতে হবে, এবং কমিউনিটি লিডারশিপও তৈরি করতে হবে। কেননা ইফ ইউ লুজ দ্য রিসোর্সেস, ওই প্রোগ্রামটা যেন থেকে যায় ওই কমিউনিটিতে, কমিউনিটির লোকজনই বলবে আমরা এটা এগিয়ে নিয়ে যাব। এক নম্বর একটা উদাহরণ দিচ্ছি, যে আমাদের কিছু প্রোগ্রাম আছে বিভিন্ন জায়গায় চাইল্ড ম্যারেজটাকে স্টপ করার। হোয়াট উই ডু ইজ দ্যাট, আমাদের কমিউনিটির ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করি। ওরা কিভাবে একটা যদি বাল্য বিবাহের ঘটনা ঘটে, কিভাবে কাকে কাকে সমাজে জানালে এটা বন্ধ হইতে পারে, এই জিনিসটা তাদেরকে শেখানো হচ্ছে। কিভাবে একজন ইউনের সাথে কথা বলতে হয়, কিভাবে শিক্ষকরে যে কনভিন্স করতে হয়, কিভাবে ইমাম সাহেবরে যে ঘটনাটা খুলে বলতে হয়, এই জিনিসগুলো আমরা শিখাইতেছি। ধরেন কালকে আমার ডোনার এই প্রজেক্টে সাপোর্ট দিল না, এই যে মানে এডুকেশন বা ট্রেনিং বা এই ওরিয়েন্টেশন দেওয়া হচ্ছে, এটা কি থেকে যাবে না ওই কমিউনিটিতে? সো PSTC will move out, the donor will move out, PSTC will be taking off from that particular program, but community এই কার্যক্রম কিন্তু চলতে থাকবে। That is called sustainability, programmatic sustainability. যদি এইভাবে কাজ করতে পারি, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। পাঠক, দর্শক, আমরা শুনছিলাম এনজিও খাতের দিকে আমরা আসলে একটু অন্তর্দৃষ্টি দেওয়ার চেষ্টা করছিলাম। আগামীতে নতুন কোনো খাত নিয়ে আলোচনায় ফিরবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।